তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 এর চ্যাপ্টার নম্বর 12 অর্থাৎগুলোকে চ্যাপ্টারের 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে। তো স্টুডেন্টস, তোমরা যারা আগের আমার ভিডিওগুলো দেখোনি, তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রেখেছি। অর্থাৎ এইগুলোকে চ্যাপ্টারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 16 নম্বর দাগের একের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং তার সমগ্রতলে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটা 16 কত নম্বর অঙ্ক? 1। ঠিক আছে, 16 1 নম্বর অঙ্ক। তো এখানে কি বলেছে বলতো? এখানে একটা নিরেট অর্ধগোলক বলেছে। তো এটা একটা কি বলতো? গোলক। এটা একটা কি বলতো? নিরেট অর্ধগোলক। ঠিক আছে, মনে করো এটা একটা কি বলতো? নিরেট অর্ধগোলক। হ্যাঁ, এই নিরেট অর্ধগোলকে এটা ধরে নিলাম, এটা কি বলতো? ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত বলতো? আর আমরা ধরে নিলাম। তো এটা যদি একটা নিরেট অর্ধগোলক হয় তাহলে এর ক্ষেত্র এর বলো আয়তন কি বলতো? আয়তন আমরা জানি সমগ্র একটা নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? এটা যেহেতু এটা অর্ধেক বলেছে তাহলে কি 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যে ভাগ করে তাহলে কত বলতো? 2 দুগুণে কত হয়? 4 হয়। মানে কি বলতো? 2/3 পাই আর কিউব। তাহলে কি একটা নিরেট অর্ধগোলকের সমগ্র আয়তন কত বলতো? 2/3 পাই আর কিউব। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? ধরি প্রথমে ফার্স্ট লিখবো, আমাকে কি বার করতে বলেছে? ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিই এইটি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ কত বলতো? আর ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলতো? আর। ঠিক আছে, এখানে কোনো কিছু দেওয়া নেই, তাহলে আমরা কি বলতো? আর একক ধরে নেব। তাহলে আর একক। ঠিক আছে, অতএব কি বলতো? আয়তন। তাহলে অতএব কি বলতো? আয়তন। তাহলে আয়তন কি বলতো? 4/3 না সরি, এবার কত বলতো? 2/3। ঠিক আছে, 2/3 পাই আর কিউব। এটি কি বলতো? এত ঘন কি হবে? একক হবে। যেহেতু এটা আয়তন ওই জন্য কি বলতো? ঘন একক হবে। এরপর কি বলেছে বলতো? তার সমগ্র তলে ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান বলেছে। তাহলে এটা যেহেতু একটা নিরেট অর্ধগোলক, তাহলে এর যেহেতু সমগ্র তলে ক্ষেত্রফল কি বলতো? দেখো, একটা বক্রতলে ক্ষেত্রফল রয়েছে। বক্রতলে ক্ষেত্রফল কি বলতো? 2 পাই আর স্কয়ার। আর এর একটা সমতল রয়েছে, আর এই সমতলটা যেহেতু বৃত্তের মতো, ওই জনের ক্ষেত্রে বৃত্ত, ওই জনের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার। আর এদিকে 2 পাই আর স্কয়ার, এখানে পাই আর স্কয়ার, মানে কি বলতো? 3 পাই আর স্কয়ার। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কয়ার। আবার লিখবো। ঠিক আছে, অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল কি বলতো? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কত বলতো? 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার। এত কি বলতো? বর্গ একক, তাই না? এত কি বলতো? বর্গ একক। এবার আমাকে এখানে দিয়ে দেওয়া রয়েছে এর যে আয়তন রয়েছে সেই আয়তনটা আর ক্ষেত্রফলটা কি বলতো? দুটো সমান। তাহলে কি আমি * কোষে লিখতে পারি না? কি বলতো? 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ইকুয়াল টু কত বলতো? এটা 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার, তাই না? তাহলে এখানে তো আর কিউব রয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি না এভাবে। তো এটা যদি এদিকে আনি, ঠিক আছে, পাই পাই কি বলতো? ক্যান্সেল হয়ে যায়। তাই আর কিউব ইকুয়াল টু কী থাকে বলতো? আর কিউব ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এখানে 3 রয়েছে, আর স্কয়ার ইন্টু কি বলতো? 3 ইন্টু, তাহলে এখানে যে 3টে নিচে রয়েছে এদিকে আসলে কি উপরে যাবে, তাই না? আর এদের 2টো উপরে আছে, ইকুয়াল টু এদিকে আসলে কি নিচে আসবে, মানে এরকম হবে না? এখানে 2/3 আছে, ইকুয়াল টু এদিকে আসলে কী হবে? 3/2 হবে। তাহলে এখানে আর কিউব আছে, এখানে কি বলতো? আর স্কয়ার আছে। তাহলে এখানে এর ভ্যালু লেখা যায় না, আর স্কয়ার ইন্টু আর লেখা যায় না। তাহলে ইকুয়াল টু কত বলতো? আর স্কয়ার ইন্টু 3 ইন্টু কি বলতো? 3/2। তাহলে এখানে আর স্কয়ার কি বলতো? ক্যান্সেল হয়ে গেল। অতএব কি বলতো? আর ইকুয়াল টু কত হলো? 3 দিয়ে কত বলতো? 9। 9 বাই কত? 2। তাহলে 9/2 মানে কত বলতো? 4/5, না 4.5। ঠিক আছে, তাহলে এখানে বা দিবে তোমরা, কি বলতো? বা। তাহলে আর আমি কি ধরেছিলাম? এই নিরেট অর্ধগুলোকে ব্যাসার্ধ ধরেছিলাম কত? আর মানে কি বলতো? না, তাহলে ধরেছিলাম আমি আর, তাই না? তাহলে এই নিরেট অর্ধগুলোকে ব্যাসার্ধ কত বলতো? 4.5 একক। ঠিক আছে, অতএব আমরা অ্যান্সারটা লিখবো কি বলতো? নিরেট, অতএব
নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলতো 4.5, এত কী হবে একক হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরপর যে নেক্সট অঙ্কটি রয়েছে সেই নেক্সট অঙ্কটি করে নেবো। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান বলেছে। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কী বলতো এখানে প্রথমে একটা ছবিটা দেখে নাও, এটা কি বলতো একটা গ্লোব। ঠিক আছে, এটা কি বলতো গ্লোব। তাহলে আমাকে কিন্তু এই গ্লোকের কী বার করতে বলেছে ব্যাসার্ধ বার করতে বলেছে, তাই না। ধরে এটা গ্লোকের ব্যাসার্ধ কী বলতো 8। এবার কী বলেছে আমাকে একটা চোঙ দিয়ে দেওয়া রয়েছে, তাই না। এটা একটা চোঙ, তাহলে একটি কী বলতো এটা একটা নিরেট চোঙ। তাহলে এই নিরেট চোঙের কী বলেছে বলতো আমাকে দিয়ে দিয়েছে উচ্চতা দেওয়া রয়েছে 12 সেমি। এটা কত সেমি দেওয়া রয়েছে 12 সেমি। এবার ব্যাস কত দেওয়া রয়েছে বলতো 12 সেমি দেওয়া রয়েছে ব্যাস 12 সেমি। তাহলে ব্যাসার্ধ কত সেমি বলতো 6 সেমি হবে, তাই না, স্বাভাবিক। তাহলে ব্যাস যদি 12 সেমি তাহলে ব্যাসার্ধ কত 6 সেমি। তাহলে এর ক্ষেত্রফলের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল মানে কি বলতো এই যে এটা মনে করে একটা চোঙ না, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি এই চার পাঁচটা কি এটা কি বক্রতল ক্ষেত্রফল না। তাহলে এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি এটা না 4-5টা হবে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। আর আমাকে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা ধরি, ঠিক আছে 16 2 নম্বর অঙ্ক এটা। তাহলে ফার্স্ট আমরা ধরে নেব, ঠিক আছে ধরি কী বলতো গোলকের ব্যাসার্ধ, কী বলতো গোলকের ব্যাসার্ধ কত বলতো গোলকের ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ কত বলতো 8 সেমি। অতএব কী বলতো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত বলতো 4 পাই আর স্কয়ার, তাই না 4 পাই আর স্কয়ার। এত কী হবে বর্গ একক হবে, তাই না, এত কী বলতো বর্গ একক। এরপর কী বলেছে বলতো এই চোঙের ক্ষেত্রফলের সঙ্গে সমান বার করতে বলেছে, মানে চোঙের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে ফার্স্ট আমরা কী বলতো এই চোঙের ক্ষেত্রফল যেটা রয়েছে বক্রতলে সেটা বার করি। আবার ঠিক আছে, আবার কিন্তু চোঙের, ঠিক আছে চোঙের কী বলতো ব্যাস, চোঙের ব্যাস কত বলতো 12 সেমি বলছে। অতএব কী বলতো ব্যাসার্ধ তাহলে কত বলতো 12/2 মানে কী বলতো 6 সেমি হবে, তাই না। কেন 6 সেমি বলতো, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ওই জন্য ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তো ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে চোঙের ব্যাসার্ধ কত বলতো 6 সেমি। ঠিক আছে, আর উচ্চতা কত দেওয়া রয়েছে বলতো এবং উচ্চতা, তাহলে উচ্চতা কত বলতো 12 সেমি দেওয়া রয়েছে 12 সেমি। অতএব কী বলতো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কী বলতো 2 পাই আর। তাহলে আর বলতে এখানে কত বলতো এই তো 6, 2 পাই কী বলতো আর না 2 পাই আর। ঠিক আছে, আর বলতে এখানে কত 6 ইন্টু তারপর কী বলতো 2 পাই আর, তারপর কি উচ্চতা বলতে এখানে কত সেমি দেওয়া রয়েছে 12 সেমি। এত কী বলতো বর্গ সেমি হবে, তাই না। তাহলে এই দেখো তো চোঙের ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল বার হলো, আর কি বলতো গোলকের বক্রতলের ক্ষেত্রফল বার হলো, আর এই দুটো আমাকে কি সমান বলেছে। তাহলে আমি এটা আর এটা কি সমান করে দিতে পারি, তাই না। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবো কত বলতো এটা 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কত বলতো এটা 2 পাই ইন্টু 6 ইন্টু কি বলতো 12। এটার সাথে সমান হবে, কারণ বলেছে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি দুটো সমান। তাহলে আমরা দুটোকে সমান করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো 4 পাই এখানে রয়েছে, পাই কী বলতো ক্যান্সেল, এখানে 4 রয়েছে, এখানে কী বলতো 2 রয়েছে, এখানে কী রয়েছে আর রয়েছে। তাহলে আর ইকুয়াল টু কী বলতো আর স্কয়ার ইকুয়াল টু কী বলতো 4টা এদিকে গুণেছে এদিকে আসলে কি ভাগ হবে। তাহলে 2 ইন্টু 6 ইন্টু কী বলতো 12 বাই কত বলতো 4, তাই না। তাই 3 4 কত বলতো 12। তাহলে এবার 6 দিন কত হবে 12, 3 বারং কত বলতো 36। ঠিক আছে, 3 বারং কত হয় 36। তাহলে অতএব কী বলতো আর ইকুয়াল টু তাহলে কী বলতো প্লাস মাইনাস √36 মানে কী বলতো প্লাস মাইনাস 6 হয় না। যখন এদিকে স্কয়ার থাকবে এদিকে আসলে কি রুট হবে, আর যখনই তোমার রুট বসাবা তখনই সামনে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে কী বলতো আর ইকুয়াল টু প্লাস মাইনাস √36, তাহলে ইকুয়াল টু কত প্লাস মাইনাস 6 বেরোলো। তাহলে আর এর মান কত বেরোলো বলতো প্লাস মাইনাস 6। এবার দেখো আর আমরা কী ধরেছিলাম ব্যাসার্ধ ধরেছিলাম, কার ধরেছিলাম ব্যাসার্ধ
গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম। এবার তোমরাই বলে ব্যাসার্ধ কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তাহলে অতএব কী বলতো আর আর নট ইকুয়াল টু -6। অতএব কী বলতো গোলকের ব্যাসার্ধ ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত বলতো 6 সেমি ঠিক আছে। এটি কী বলতো আনসার। তাহলে দেখো তো কত ইজি না। জাস্ট আমাকে কী বলতো গোলকের যেটা বক্রতলের ক্ষেত্রফল আছে সেটা বার করবো, চোঙের যেটা বক্রতলের ক্ষেত্রফল সেটা বার করবো, দুটাকে সমান করে দেবো আর সেখানকে ক্যালকুলেশন করে আমি আর এর মান বার করবো। তো এখান থেকে ক্যালকুলেশন করলাম, তাহলে আর এর মান কত বললো 6 সেমি। তো দেখো তো কত ইজি না, অবশ্যই ইজি। তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটাকে লাইক করো না, তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিনিয়ত কিন্তু এই ধরনের লেটেস্ট আপডেট অর্থাৎ ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসে। ওকে, তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা দেখে নেব। নাম্বার দাগের অঙ্ক রয়েছে, সে 3 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। কী বলেছে বলতো একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান বলেছে। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। কী বলতো তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তো ঠিক আছে, ছবিটা একবার রেখে দিই। কী বলেছে বলতো একটা নিরেট অর্ধগোলক বলেছে। তাহলে একটা নিরেট অর্ধগোলক, তাই না? তাহলে এটা কী বলতো একটা নিরেট অর্ধগোলক ঠিক আছে। এটা কী বলতো একটা নিরেট অর্ধগোলক, আর এটা কী বলেছে নিরেট গোলক বলেছে, আর এটা কী বলতো একটা নিরেট গোলক ঠিক আছে। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে কী বলেছে বলতো এর বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, তাই না? মানে এই অর্ধগোলকের সমগ্রতলের সঙ্গে এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী বলতো দুটো সমান হবে। তাহলে এই দুটোর আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? ঠিক আছে, তা ফার্স্ট আমরা ধরে নিলাম এই যে অর্ধগোলকটা রয়েছে তার ব্যাসার্ধ কী বলতো R1 ঠিক আছে। আর এর যে ব্যাসার্ধ রয়েছে এর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কী বলতো R2, বা তোমরা যে কোনো ধরতে পারো ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কী বলতো 16-র 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে ফার্স্ট কী বলতো অর্ধগোলকের ধরি অর্ধগোলকের কী বলতো ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ কী বলতো ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলতো R1 কী বলতো একক ঠিক আছে। অতএব ক্ষেত্রফল অতএব কী বলতো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে কী বলতো 3πr²। তাহলে 3πr², এত কী বলতো বর্গ কী বলতো একক। কারণ বলতে এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর এর একটা বৃত্তের ক্ষেত্রফল কি πr², তো দুটো মিলকে 3πr²। এবার কি গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কী বলতো আবার ঠিক আছে, আবার নিরেট ঠিক আছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী বলতো বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত বলতো বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², তাই না? এখানে R1 হবে R2 4πr², এত কী বলতো বর্গ একক। এবার কী বলেছে বলতো এর ক্ষেত্রফলটা আর এর ক্ষেত্রফলটা দুটো সমান বলেছে। তাহলে আমরা কি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না কী বলতো 3πr² ইকুয়াল টু কী বলতো 4πr2 তার স্কয়ার, তাই না? যেহেতু এটা কী বলতো সমান বলেছে। এবার আমাকে কী বার করতে বলেছে বলতো তাদের অনুপাত বার করতে বলেছে, মানে ব্যাসার্ধের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এটা কী বলতো R1 তার স্কয়ার, এটা R2 যদি এদিকে আনি তাহলে কী বলতো R2 তার স্কয়ার। তাহলে কী থেকে এদিকে আমরা 4π যদি রাখি তাহলে 4π, তাহলে এদিকে কী এসে বলতো 3π, এদিকে কত হচ্ছে 4π, এদিকে 3π গুণ সম্পর্ক আছে, এদিকে আসলে কি ভাগ হবে, মানে কী বলতো 3π। দেখো তো এটা হয় না অবশ্যই। তাহলে কী বলতো পাই ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকলো 4/3 ঠিক আছে। তাহলে এদিকে কী আছে স্কয়ার আছে, এইদিকে কী আছে বলতো স্কয়ার আছে ঠিক আছে, এইদিকে স্কয়ার আছে, এদিকে কোনো কিছু নাই। তাহলে এদিকে যদি স্কয়ার থেকে তাহলে এদিকে আসলে কী বলতো রুট হবে, মানে কী বলতো অতএব R1 ঠিক আছে বাই R2 তার স্কয়ার না ইকুয়াল টু কী বলতো 4/3 না এটা না। তো অতএব কী বলতো R1 বাই R2 ইকুয়াল টু এরকম হয় না, দেখো তো রুট 4/3 দেখো তো এরকম হয় না অবশ্যই ঠিক আছে।
তো কেমন হয় বলতে এরকম হয়, কী বলতো এটা এরকমও লেখা যায়, কী বলতো এটা এইদিকে লিখলাম আমি 2 কী বলতো √3, ঠিক আছে। 2 কত দেখো তো √3 হয় না, তাহলে R1/R2 ইকুয়াল টু কী বলতো 2/√3। যেহেতু ব্যাসার্ধ এখানে নেগেটিভ হবে না, তাই তো, এটা ওর জন্য আমি লিখলাম না। তাহলে কী বলতো অতএব কী বলতো, তাহলে R1 ভাগ মানে কী বলতো অনুপাত না, আমি কি জানি ভাগ মানে কি অনুপাত, তাহলে R1:2 কী বলতো R2 আমি দিতে পারি, তাহলে ইকুয়াল টু কত বলতো 2:2 কী বলতো √3, ঠিক আছে। দেখো তাহলে R1 যেহেতু ভাগ মানে কী বলতো অনুপাত, তাহলে কি এটাকে ভাগ যেহেতু রয়েছে তাহলে আমি অনুপাত দিতে পারি, তাহলে R1:2 কি R2 ইকুয়াল টু 2:3। তাহলে আমাকে কি বার করতে বলেছে, তাদের ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, এই তো তাদের ব্যাসার্ধের অনুপাত কত হলো বলো তো 2:√3। এটি কি বলতো, এটি কি বলতো আনসার হবে। ওকে, তাহলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত বলতো 2:√3, এটি আনসার হবে। তো স্টুডেন্টস অঙ্কটা অনেক ইজি ছিল, জাস্ট তোমরা একটু বুঝতে লাগবে, ঠিক আছে। এইভাবে করবে বাস হয়ে যাবে। এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই নেক্সট নাম্বার অঙ্কটি এখন করে নেব। এখন 4 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে তো S³/V² এর মান কত আমাকে লিখতে বলেছে, পাই এর মান না বসে আমাকে লিখতে বলেছে। তো এটি কি বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে। তো এটা একটা কি বলতো নিরেট গোলক না, তাহলে এর কি বলেছে বলতো বক্রতলের ক্ষেত্রফল বলেছে এবং কি বলেছে বলতো আয়তন বলেছে। তো এটা যেহেতু একটা নিরেট গোলক, ধরে নিয়ে সর্বত এর কি বলতো ব্যাসার্ধ নিচে একটা রয়েছে, এটা যেহেতু একটা গোলক এর নিচে ব্যাসার্ধ রয়েছে, তাই না। তাহলে এটা কত নম্বর অঙ্ক বলতো 16-র 4 নম্বর অঙ্ক। তো ধরি কি বলতো নিরেট গোলকের, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ বলতো আর একক, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। অতএব কী বলতো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী বলতো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলে কী বলতো ক্ষেত্রফল এখানে বলেছে এস, ঠিক আছে। তাহলে বক্রতলে এখানে কত বলতো ক্ষেত্রফল দেওয়া রয়েছে এস, তাহলে আমি লিখতে পারি এস ইকুয়াল টু কী বলতো এটা কি 4πr², তাহলে 4πr², এত কী বলতো বর্গ একক হবে। এবার কি বলেছে বলতো তাদের আয়তন বলেছে, তাহলে অতএব কী বলতো এবং আয়তন, তাহলে আয়তন কত বলতো আয়তন, তাহলে ভি ইকুয়াল টু কী বলো 4/3 πr³, তাই না, এত কিলো তো ঘন একক হবে। তো এবার আমাকে কিসের মান বার করতে বলেছে বলতো এখানে আমাকে বার করতে বলেছে তো S³/V² এর মান কত, তাহলে আমি লিখতে পারি অতএব কী বলতো এস কী বলতো লেখা রয়েছে S³/V², ঠিক আছে। তাহলে এস এর মান কত বলেছে 4πr², তাহলে বসে দাও 4πr², এত কিলো তো তার কিউব হবে বাই V², ভি বলতে আয়তন হয়েছে ভি কত রয়েছে 4/3 πr³, তার কি বলতো S²। এর যদি আমি মান বার করি তাহলে কত হয় 4×4 = 16, 4 কত বলতো 64 হয়, তাই না, 4 কিউব করলে কত 64 হয়, তাহলে পাই কিউব হবে, তাহলে পাই কি বলতো কিউব হবে ইন্টু, তাহলে আর কিউব 3 দুগুণ কত হয় 6 হয়, তাহলে আর কিউব আর 6 হবে, ঠিক আছে। তাহলে বাই, তাহলে এখানে কী বলতো 4² করলে 16 হবে, তাই না, আর 3² করলে কত বলতো 9 হবে, পাইয়ের স্কোয়ার করলে কি πa² হবে, তারপর হচ্ছে আর, তাহলে আর কত হবে 6 হবে। দেখো এটা হয় না, অবশ্যই জাস্ট এটা কি বলতো কিউব রয়েছে, এটা আমি কিউব করলে যতটা লিখেছি স্কোয়ার করলে যত আমি লিখেছি। এবার কী বলতো কাটাকাটি করবো, এখানে π² রয়েছে এখানে পাই, তাহলে এখানে 2টা পাই 3টা পাই, মানে এখানে কটা পাই থাকবে একটা পাই থাকবে, এখানে কি r6 রয়েছে এখানে r6, মানে কী বলতো ক্যান্সেল, তাহলে এখানে কী রয়েছে বলতো 64 পাই রয়েছে, তাহলে 64 পাই, ঠিক আছে। তাহলে বাই 16 কত রয়েছে 9 রয়েছে। যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে কী বলতো যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে কী লিখবো বলতো কীভাবে ক্যালকুলেশন করবো 64 পাই নিচের যে 9টা রয়েছে না সেটা উপরে যাবে আর কী বলতো 16টা নিচে আসবে, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি 4 লং কত বলতো কাটাকাটি করে 4 লং কত 64 হয়, মানে 4 লং কত 36 পাই, তাহলে কত বলতো 36 পাই হবে। তাহলে S³/V² এর মান কত বলতো 36 পাই হবে। অতএব আমি লিখতে পারি অতএব কী বলতো S³/V² এর মান তাহলে কত বলতো 36 পাই, এটিগুলো তো আনসার হবে, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই নেক্সট নাম্বার অঙ্কটি এখন দেখে নেবো।
5 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা আমাকে লিখতে বলেছে। কি বলতো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় সেটা আমাকে লিখতে বলেছে। তো এটা কত 16 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি বলতো এখানে ধরে নেব, ঠিক আছে। এটা কি বলতো, একটা গোলক, তো 50% বৃদ্ধি করছে, তাহলে ধরি কি বলতো, ধরি গোলকের ব্যাসার্ধ, কি বলতো, ধরি গোলকের ব্যাসার্ধ কত বলতো, আর একক, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। কি বলতো, গোলকের ব্যাসার্ধ কত, আর একক, অতএব কি বলতো ক্ষেত্রফল, তাহলে কত বলতো 4 পাই আর স্কয়ার হবে, এত বর্গ একক, তাই না। এবার কি বলতো, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করছে, মানে কি বলতো ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, ঠিক আছে, ব্যাসার্ধ হবে, কি বলতো ব্যাসার্ধ হবে, তাহলে কত বলতো, তো আর প্লাস, তাহলে আর এর কি বলতো 50% মানে কত আর প্লাস, তাহলে আর ইন্টু 50 কত বলতো 100, তাহলে কারেক্টলি 50 গুণ কত বলতো 100, মানে কত বলতো আর প্লাস, তাহলে কত r/2, মানে কি বলতো 3r বাই, তাহলে কি 3r বাই কত বলতো 2, ঠিক আছে, 3r/2, এত কি বলতো একক, তাই না, এত কি বলতো একক। তাহলে আগে বলতো ব্যাসার্ধ ছিল আর, এখন ব্যাসার্ধ কত বলতো 3r/2 একক, ঠিক আছে। অর্থাৎ কি বলতো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত বলতো 4 পাই আর স্কয়ার, আর স্কয়ার বলতে এটা, তাহলে 3r/2 তার স্কয়ার, তাই না। এত কি বলতো বর্গ একক হবে, তাহলে কি 4 পাই, তাহলে এটা কত হলো তো 4 পাই, এটা এখানে দিলাম, ঠিক আছে। তাহলে কত হলো তো 4 পাই হবে, 4 পাই ইন্টু 2 এর 3 এর স্কয়ার করলে কত হলো তো 9 হয়, তাহলে আর স্কয়ার করলে কি আরই হবে, তাহলে 2 দ্বিগুণ কত হলো তো 4, তাহলে 4 কি বলতো ক্যান্সেল, মানে কত দাঁড়ালো তো 9 পাই আর স্কয়ার, তাই না, কত হলো 9 পাই আর স্কয়ার, তাহলে এটা মানে কত হলো তো 9 পাই আর স্কয়ার। তাহলে এবার কি বলতো, ক্ষেত্রফল ছিল আগে 4 পাই আর স্কয়ার, এখন ক্ষেত্রফল কত হলো তো 9 পাই আর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো, অতএব বলতো কি বলতো ক্ষেত্রফল কি বলতো বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো বলতো, এখন হলো 9 পাই আর স্কয়ার, আগে কত ছিল -4 পাই আর স্কয়ার, ঠিক আছে, মানে কত হলো তো 5 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো বলতো 5 পাই আর স্কয়ার। এবারে 5 পাই আর স্কয়ার ক্ষেত্রফল যে বৃদ্ধি পেলো, কোথা থেকে বৃদ্ধি পেলো বলতো, এই 4 পাই আর স্কয়ার থেকে বৃদ্ধি পেলো, অতএব লিখবো, ঠিক আছে। অতএব কি বলতো শতকরা বৃদ্ধি, তাহলে কত বলতো এতে 4 পাই আর স্কয়ার, তাহলে কি 5 পাই আর স্কয়ার, 5 পাই আর স্কয়ার বাই কি বলতো 4 পাই আর স্কয়ার ইন্টু কি বলতো 100, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কত হয়, এখানে পাই আর স্কয়ার কি বলতো ক্যান্সেল, তো 4 পজিশন কত বলতো 100, তাহলে 5 পজিশন কত বলতো 125, তাহলে কত বলতো 125, তাহলে শতকরা বৃদ্ধি কত বলতো 125, এতই করবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকে কিন্তু গোলকের যে চ্যাপ্টারটি রয়েছে সমস্ত অঙ্ক কিন্তু আজকে থেকে খতম হয়ে গেলো, ওকে। তো স্টুডেন্টস এরপর তোমরা নেক্সট কোন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চাও, মানে কোন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতো সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং তোমরা ভিডিও অনেক শেয়ার করে দেবে। তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।